লুকোচুরি খেলে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। বেশি কথায় না গিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে, এবং দোয়া রইল যেন ভালোর দলেই থাকেন। আমি মারুফ, নোয়াখালী জেলার চাটখিল থেকে লিখছি। আমি ভূত FM থেকে ভূত.com পর্যন্ত আপনার নিয়মিত লিসেনার। রেগুলার লাইভ শুনতে পারি না, পরবর্তীতে ডাউনলোড করে হলেও এপিসোডগুলো শুনি। আমার কাছে বেশ কয়েকটি ঘটনা আছে যেগুলো ধাপে ধাপে সময় করে পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমবারের মতো ঘটনা লিখছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিয়ে করি প্রায় 2 বছর। আমার শ্বশুর বাড়িতে আমি বেড়াতে যাই। তখনই রাতে সবাই একসাথে বিভিন্ন গল্প করছিলাম। ভৌতিক গল্পের টপিক চলে আসে। তখনই আমার শাশুড়ি তার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমার সাথে শেয়ার করেন। যদিও আমার স্ত্রী আগেও আমাকে এই কথাগুলো বলেছিল, আমি তখন সিরিয়াসলি নিইনি। যখনই ওনার মুখ থেকে সরাসরি শুনি, তখনই বিশ্বাস করতে বাধ্য হই। ঘটনাটি সত্য, জানি না কতটুকু বিশ্বাস করবেন। চলে যাই মূল ঘটনায়। আমি ওনার মতো করেই বলছি। 1993 সাল। আমি তখন 8ম শ্রেণীতে পড়তাম। আমাদের ঘরের ঠিক পাশেই একটা ঘর ছিল। প্রতিবেশী হিসেবে ওনাদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো, যদিও ওনারা আমাদের নিকট আত্মীয় বা আপন সম্পর্কের কেউ ছিলেন না। ওই পরিবারে ছিলেন চাচা চাচি, ওনাদের 3 ছেলে 1 মেয়ে, সবচেয়ে ছোট এবং ছোট ভূ অর্থাৎ দাদি। ওনারা পারিবারিকভাবে অতটা সচ্ছল ছিলেন না। আমাদের বাড়িতে আমরাই সবার থেকে ভালো অবস্থানে ছিলাম। তখন আমার বাবা বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন। চাচি এবং ছোট ভি অর্থাৎ দাদি আমাদের বাসায় আমার মাকে অনেক কাজে সহযোগিতা করতেন। যাই হোক, মূল ঘটনায় আসি। চাচার 3 ছেলের পর মেয়ে হয়, তাদের সবার অনেক আদুরে ছিল মেয়েটি। মেয়েটির নাম হাসি। এতই সুন্দরী ছিল যে কি বলবো। আশেপাশের বাড়ির সবাই ওকে দেখতে আসতো। অনেক সুন্দরী ছিল হাসি। তখন ওর বয়স 6-7 বছর হবে। আমার সাথেই সবসময় থাকতো। আমরা ওকে অনেক আদর করতাম, ভালো লাগতো। তো একদিন ঠিক করলাম ওকে নিয়ে আমাদের স্কুলে যাব, আমার সাথে করেই নিয়ে যাব। হাসিও মহা খুশি আমার সাথে যেতে। এটাই যে ওর জীবনের শেষ খুশি এটা জানা ছিল না। যাই হোক, সুন্দর একটা কালো জামা পরে রেডি হয়ে আমার সাথে গেল। আমাদের স্কুলের সবাই ওকে দেখে অবাক। ও সত্যি অনেক সুন্দর ছিল। আমি সবার সাথে আমার ছোট বোন বলে পরিচয় করিয়ে দিলাম। সবাই ওকে দেখে অনেক খুশি। আমাদের স্যার ম্যাডামরাও ওকে কোলে নিয়ে আদর করলো এবং সবাই ওকে কিছু না কিছু কিনে দিল। কেউ চিপস, কেউ চকলেট, কেউ বিস্কিট। এভাবে অনেক বড় একটা পলিথিন তার ভরে যায়। স্কুল থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তখন ঠিক দুপুর। সূর্যটা অনেক তাপ দিচ্ছিল, মানে রৌদ্রোজ্জ্বল দুপুর। হাঁটতে হাঁটতে হাসি বলে উঠল, আপু একটা চানাচুর খুলে দাও, আমি খাবো। তখন আমরা প্রায় আমাদের বাড়ির কাছে। ওখানে একটা বিশাল তাল গাছ, যেটা এখনো বর্তমান। ওটার পাশ দিয়ে খেতে খেতে আসছি আমরা। কথা বন্ধ হয়ে গেছে। ও চুপচাপ হেঁটে আসছে। আমিও আর কিছুই বুঝলাম না, যে যার ঘরে চলে গেলাম। ওই দিন সন্ধ্যার দিকে ওর অনেক শ্বাসকষ্ট দেখা যায়। শরীরে অনেক জ্বর ছিল। ছোট ভি অনেক আদুরে ছিল সে। কেউ বুঝছিল না ওর সাথে কি হয়েছে। সবাই ভাবছে নরমালি ঠান্ডা লেগেছে। সবাই ওর পাশে বসেছিল। ছোট ভি বাইরে মাছ কাটছিল। চাচা অর্থাৎ হাসির বাবা মাছ নিয়ে এসেছিলেন বাসায়। সবাই হাসির কাছে। এইদিকে ছোট ভিও একা মাছ কাটছিলেন। ঠিক তখনই একটা কাক ওনাকে অনেক বিরক্ত করছিল। বারবার ওনার হাতের কাছে এসে বসতে চাইছিল এবং হাত দিয়ে তাড়িয়ে দেওয়ার পরেও সে যেতে চাইছিল না, মাছ খেতে চাচ্ছিল। এইভাবে কয়েকবার তাড়ানোর পর উনি বিরক্ত হয়ে কাকটাকে একটা গাছের সাথে জোরে আছড়ে মারেন। এতে কাক দুর্বল হয়ে পড়ে। কিছুক্ষণ পর কাকটিকে আর সেখানে দেখা যায়নি। এদিকে এই ঘটনার পরেই হাসির অবস্থার আরো অবনতি হতে থাকে। উনিও হাসিকে কোলে নেয়। হাসিও ওনার কোলেই মারা যায়। হাসি মারা যাওয়ার সাথে সাথেই ওনার শ্বাসকষ্ট শুরু হয়, অর্থাৎ দাদিরও শ্বাসকষ্ট শুরু হয়। সেটা তখনও কেউ ভালোভাবে খেয়াল করেনি, কারণ সবাই হাসির জন্যই কান্নাকাটি করছিল। হাসিকে কবর দেয়া হলো। সবাই অনেক কষ্টে শোকে ছিল।
ছোট ভীর অবস্থা দেখে সবার মনে সন্দেহ আসলো। ওনারও দেখি হাসির মতো অবস্থা। তারপর হুজুর এনে দেখানো হলো। এর মধ্যে ওনারা ছোট ভীর নাক ফুল গরম করে ছোট ভীর কপালে চাপ দিলেন। এতে করে ছোট ভীর অবস্থা আরো খারাপের দিকে গেল। হুজুর এসে যখন ওনাদের সাথে কথা বললেন তখন তিনি বললেন, আমি হাসিকে ওই তাল গাছের সামনে থেকে ধরেছি। আমি ওকে ছেড়ে দিতাম, কিন্তু এই মহিলা আমাকে মাছ খেতে দেয়নি। আমি একে এর নাতিনির মতোই মেরে ফেলব। যেই বলা সেই কাজ। এই ঘটনা ঠিক 2-3 দিন ওনার দম নিয়ে টানাটানি অবস্থা। সবাইকে ডাকাডাকি শুরু হয়ে গেল। আমি সেদিন স্কুল থেকে বাড়ি ফিরলাম। এসেই খবর শুনলাম। আমি দৌড়ে গেলাম তাকে শেষ মুহূর্তে দেখার জন্য। দৌড়ে গিয়ে যখনই ওনার দরজার কাছে পৌঁছালাম তখনই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার মনে হচ্ছিল যেন একটা হাওয়া বের হয়ে গেল। এই শুরু হলো আমার ওপর ভর করা। যথারীতি কান্নার রোল পড়ে গেল। উনি সবার অনেক পছন্দের ছিলেন। ওনার চেহারা এমন ছিল যে উনি মরেই বেঁচে গেছেন। এইদিকে আমরা সবাই যখন ওনার শোকে কাতর, সেখানে আমি কেন জানি না অনেক খুশি। আমি এতই খুশি যে হাসাহাসি করছি, আমার নাচতে ইচ্ছে করছে। মনে হচ্ছে ওনার মৃত্যুতে আমি অনেক খুশি হয়েছি। আমি বড় গাঁদা ফুল নিয়ে সবার কাছে গিয়ে নাকে নাকে ধরছি। এর নাকে ওর নাকে ফুল ছুঁয়ে হাসছি, খেলছি। আমার দিকে কেউ একটা তেমন খেয়াল করেনি। ছোট ভিকে কবর দেওয়া হলো। এর পরেও আমার হাসি গেল না। তখনই অনেকে খেয়াল করলো আমার এই অস্বাভাবিক আচরণ, কারণ আমি ওনাকে এবং উনি আমাকে অনেক ভালোবাসতেন। তার মৃত্যুতে আমার হাসি খুশি থাকাটা খুবই অস্বাভাবিক। হুজুর আনা হলো। এরপর জানতে পারলাম আমার ওপর হাসি এবং ছোট ভির জিনটাই ভর করেছে। সে বলেছিল আমি যখনই চলে যাব তখনই এই মেয়েটা দরজার সামনে এসে দাঁড়ায়। আমি ওর কোনো ক্ষতি করব না। যদি আপনারা আমার ওপর কোনো কিছু করতে যান তাহলে ওকে আমি বাঁচতে দেব না। ওর পরিণতি হবে আগের 2 জনের মতো। ওকে কোনো তাবিজও পরাতে পারবেন না। এরপর আমার মা বাবা এটা নিয়ে কখনোই মাতামাতি করেননি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দোয়া কালাম পড়ে নিজেকে ফুঁ দিতাম। ধীরে ধীরে সমস্যা কেটে যায়। নামাজ কালাম আর ইবাদত না করলে ভর করার সুযোগ পেত। এর 2 বছর পর আমার বিয়ে হয়। আমার মা জীবিত নেই। বাবা অসুস্থ থাকায় আমার এই বাড়িতে থাকতে হতো বেশি। আমি, বাবা আর আমার ছোট ভাই ছিল আমার থেকে 2 বছরের ছোট। আমার স্বামী ছিল তখন বাইরে, প্রবাসী সে। তো একদিন দুপুরে, তখন 11টা কি 12টা হবে, আমি বড়শি দিয়ে মাছ ধরতে গেলাম পুকুরে। বলে রাখি আমাদের পুকুরটা ছিল চারপাশের বাগান আর ঝোপঝাড়ের মাঝখানে। আমি সেদিন ভালোই মাছ পেতে শুরু করি। বিভিন্ন ধরনের মাছ সহ মোট 93টা মাছ ধরে ফেলি। আমি ধরছিলাম আর গুনছিলাম। আমার বেশ ভালোই লাগছিল। এত দ্রুত মাছ পাচ্ছিলাম যে মাঝে মধ্যে মনে হচ্ছিল বড়শিতে খাবার দেয়া ছাড়াও মাছ উঠতে পারে। ভর দুপুর তখন। কিছুক্ষণ পর খেয়াল করলাম আমি মাছ যে থলিতে রাখছি সেই থলিটা কেন যেন ভরছে না। এত মাছ ধরেছি কিন্তু থলি ভরছে না কেন? যাই হোক, ওইদিকে তেমন গুরুত্ব না দিয়ে মাছ ধরতে থাকলাম। আমার মাথায় তেমন কিছু কাজ করছিল না। মাছ তুলতে যাব এমন সময় খেয়াল করলাম আমার থলেটা পুরো খালি। হঠাৎ দেখলাম আমার থেকে 8-10 হাত দূরে পুকুরের পাশেই ঝোপের মাঝে 13 থেকে 14 বছরের একটা মেয়ে শাড়ি পরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি কি জানি বুঝে ওই দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। চোখ খুলে আমি নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলাম। আমার চারপাশে আমার ছোট ভাই, বাড়ির আরো কয়েকজন বসে আছেন। পরে জানতে পারলাম আমার ছোট ভাই পুকুরে অজু করতে যাওয়ার সময় ঝোপে কেমন যেন গোঙানির আওয়াজ শুনতে পায়। এরপর কৌতূহল বশত দেখতে গিয়ে দেখে আমি ঝোপের মধ্যে বড়শি সহ পড়ে আছি, গায়ে অনেক কাদা জড়ানো। তো এই ছিল ঘটনা রাসেল ভাই। জানি না কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আমাদের এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে আমরাও খুব খুশি হব, নিজেদের ধন্য মনে করব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আরো একটি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না। জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম
শেখ আবিদ, বাসা নবাবগঞ্জ থানার ছোট্ট একটি গ্রামে। আমি এবার ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। 2012 সাল থেকে আপনার ভূত FM শুনি, এখন ভূত.com-এর নিয়মিত শ্রোতা। বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আজকের ঘটনাটি একটু বড়, কিন্তু কথা দিচ্ছি ঘটনার 1 সেকেন্ডও আপনি বোর ফিল করবেন না। সালটি 2017। গ্রীষ্মের ছুটিতে আমার মামার বাড়িতে আমি বেড়াতে যাই। গ্রামটি একেবারে অজপাড়া গায়ে। রাত 8টার পরে একদম নীরব হয়ে যায়। একদিন আমি আর আমার মামাতো ভাই বাঁধন শখের বসে ঠিক করলাম নদীতে মাছ ধরতে যাব, কারণ রাতে নাকি বেশ মাছ পাওয়া যায়। আমরা ভাই কম, বন্ধু বেশি ছিলাম, তো যেই ভাবা সেই কাজ। মাছ ধরার সরঞ্জাম নিয়ে মাছ ধরতে যাই এবং সাথে নেই একটা হ্যাজাক পাতি। বলতে রাখা ভালো, আমার নানা ছিলেন পেশায় একজন ছেলে। নানা প্রতি রাতে ডিঙিতে করে মাছ ধরতে যেতেন। ওই রাতে নানার শরীর খারাপ লাগছিল, যে কারণে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। আমি আর আমার মামাতো ভাই বাঁধন নানার সেই ছোট্ট নৌকাটি নিয়ে তার মধ্যে বসি। প্রথম জালটা ফেলার পর ভালোই মাছ উঠল। মোটামুটি মাছ ধরে যাওয়ার পর পাতিলটা একটু দূরে রেখে নতুন পাতিল নেই মাছ রাখার জন্য। এত মাছ পাওয়ার কারণে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর একটা কটর মটর শব্দ পাতিল থেকে আসে। পূর্ণিমার রাত, আবছা আবছা চারিদিক, কোথাও কোনো টু শব্দ নেই, শুধু পানির হালকা শব্দ। বৈঠা দিয়ে নৌকা বাইলে যেমন শব্দ হয়, পাতিলের ওইখানে তাকাতে দেখতে পাই বানরের মতো দেখতে কিছু একটা, খুব কুৎসিত মুখটা অনেকটা কুকুরের মতো লম্বা, কাঁচা মাছগুলো চিবিয়ে খাচ্ছে। আমি তাকাতেই সেটা নদীতে লাফ দেয়। আমি ভয়ে ভয়ে একটা চিৎকার দেই। চিৎকার শুনে বাঁধনই বলল, কিরে কি হয়েছে? আমি বললাম, এইখানে পাতিলটার সামনে কি যেন বসে আছে। ভাই বলল, কই? আমি তো পাতিলের দিকে তাকিয়েছিলাম, আমি তো কিছু দেখিনি। তুই হয়তো ভুল দেখেছিস, কিছুই তো ছিল না ওইখানে। বাঁধন ভাইয়ের এই কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে যাই। ভাবতে লাগলাম, এইটা কি করে হতে পারে? এত বড় ভুল কি হওয়া সম্ভব? যাই হোক, এটাকে ভুল বলে সান্ত্বনা দেয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তখন থেকেই একটা ভয় কাজ করে। ভাইকে বলি, আজকের মতো বাসায় যাই, চলো, কাল আবার আসবো। ভাই আরো মাছ ধরবে বলে আমাকে বলে। কিছুক্ষণ ভালোই মাছ ধরছিলাম, হঠাৎ একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার আওয়াজটি এতটাই করুণ ছিল যেটা শুনলে যে কারোরই কষ্টে বুক ফেটে যাবে। পাশে তাকাতেই দেখি শ্মশানের কাছে চলে এসেছি। চাঁদের আবছা আলোয় শ্মশানটি বোঝা যাচ্ছে। শ্মশানটি ছিল বাসা থেকে অনেকটা দূরে, প্রায় 1.5 ঘন্টার পথ। এমন সময় কি করব ভেবে উঠতে পারছিলাম না। দুজনেই চোখ বন্ধ করে জোরে জোরে নৌকা বাইতে আরম্ভ করলাম। চোখ খুলে দেখি নৌকা এক বিন্দু পরিমাণও সামনে যায়নি। কি করব কেউই ভেবে পাচ্ছিলাম না। পরক্ষণেই টের পেলাম আমাদের নৌকোয় পানি উঠছে। আমাদের সাথে যে স্বাভাবিক কিছু হচ্ছে না, এটা খুব ভালো মতোই বুঝতে পারি। আমি আর আমার ভাই নৌকা থেকে লাফ দেই এবং শ্মশানটি কাছে থাকায় শ্মশানে উঠি। শ্মশান থেকে উঠে যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দুজনে। দেখি এক ভয়ানক তান্ত্রিক এক ছোট মেয়েকে সামনে বসিয়ে কি যেন মন্ত্র পড়ছে। তান্ত্রিকটির পরনে ছিল লাল জোব্বা, মাথায় বড় বড় চটাচুল আর বড় বড় দাড়ি। রাত তখন 2:30 আনুমানিক। আমাদের আর বুঝতে বাকি রইল না তান্ত্রিকটি যে এখানে কালো জাদু করছে ছোট মেয়েটির ওপর। মেয়েটি ছিল অনেক সুন্দরী, মায়াবী চেহারা। পূর্ণিমার আলোতে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বাঁধন ভাইয়ের মেয়েটিকে দেখে খুব মায়া হয়। সে বলে, আমি থাকতে কখনোই এই যজ্ঞ সম্পূর্ণ হতে দেব না। ভাইকে আমি অনেকভাবে বোঝাই যে এখানে থাকলে আমাদের বড় একটা ক্ষতি হয়ে যাবে। কে শোনে কার কথা? আমার কথা না শুনে বাঁধন ভাই তান্ত্রিকটির সামনে গিয়ে বলে, কি হচ্ছে এখানে? সাথে সাথে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যায়। তান্ত্রিকটি খুব রাগান্বিত অবস্থায় বাঁধন ভাইয়ের দিকে তাকায় আর অনেক জোরে জোরে হাসতে থাকে আর বলে, এই তো পেয়ে গেছি। তার কথা আমরা কিছুই বুঝতে পারি না। বাঁধন ভাই বলে, এই ফুটফুটে মেয়েটাকে নিয়ে আপনি কি করছেন? তান্ত্রিকটি বাঁধন ভাইয়ের গালে থাপ্পড় বসায় এবং বলে, আমি ছাড়ব না। তার কথায় পাত্তা না দিয়ে বাঁধন ভাই ওই মেয়েটিকে কোলে নিয়ে শ্মশান থেকে বের হয় আর পেছনে তান্ত্রিকটি ভয়ানক ভাবে হাসতে থাকে। মেয়েটিকে দেখে আমার মায়া হয়।
যাই হোক, এখন আমাদের একটি কাজ, সকাল হতে না হতেই মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া। কিছুক্ষণ হাঁটার পর যা দেখি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাচ্চাটির হাত মাটিতে ঝুলছে, চোখে আগুনের মতো কি যেন দাও দাও করে জ্বলছে, পুরো মুখটা পরিবর্তিত হয়ে গেছে, খিলখিল করে আমাদের দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসছে সে, এবং মুখ দিয়ে লালা বের হচ্ছে তার। বাঁধন ভাইয়ের ঘাড়ে সেই লালা এসে পড়ছে। এটা দেখে মেয়েটিকে কোলে থেকে ফেলে দিয়ে দুইজন দুই দিকে দৌড় দিয়ে আমরা বাসায় ফিরি। দুজন চিন্তা করলাম, আমাদের সাথে যে এত বড় একটা ঘটনা ঘটেছে এটা বাসার কাউকে জানানো যাবে না, কারণ তারা অনেক ভয় পাবে এবং বকাঝকা করবে। বাসায় গিয়ে ঘরের দরজা ঠক ঠক করলে মা দরজা খুলে বলেন, কিরে, তোদের এই অবস্থা কেন? হাঁপাচ্ছিস, ঘেমে গিয়েছিস, আর তোরা মাছ ধরতে গেলি, মাছ কই? কি হয়েছে তোদের? ঘটনা চাপা দেওয়ার জন্য বাঁধন ভাই বলল, কিছু হয়নি, মাছ তো ধরেছিলাম, মাছের পাতিল আমরা খেয়াল করিনি, পানিতে পড়ে গেছে, তাই চলে এসেছি। আমরা দুজন হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। ওই দিন আর কিছু হয়নি। তার পরের দিন সকাল থেকে শুরু হয় বাঁধন ভাইয়ের ব্যবহারের পরিবর্তন। সব সময় চুপচাপ একা একা থাকে, কারো সাথে কথা বলে না, খাবার খেতে চায় না, সবার সাথে খারাপ ব্যবহার করে। আমি এর কারণ জানতে চাইলে বাঁধন ভাই আমাকে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমি কয়েক মিনিটের জন্য চুপ হয়ে যাই এবং ভাবতে থাকি, এটা কি হচ্ছে? বাঁধন ভাই তো কখনো আমার সাথে এমন করেনি। আমি তার এই আচরণ সাধারণভাবেই নেই। ভাবি হয়তো কালকে রাতের ঘটনায় বাঁধন ভাই একটু বেশি ভয় পেয়েছেন। এভাবে সারাদিন কাটে। ওই দিন রাত 1টার সময় আমার ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই, দরজা খোলা। আমি ভাবলাম হয়তো টয়লেটে গিয়েছে। এই ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি বাঁধন ভাই আমার পাশে শুয়ে আছে। দ্বিতীয় দিন রাতে আবার সেই একই কাহিনী। রাত আনুমানিক 1টার সময় ভয়ানক একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে ওই তান্ত্রিকটি আমাকে বলছে, তোর ভাইকে যদি বাঁচাতে চাস তাহলে ওই শ্মশানটিতে চলে আয়, তোর ভাই তোর জন্য অপেক্ষা করছে। এটি দেখে আমার ঘুম ভেঙে যায় এবং পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই। পুরো বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করি, কিন্তু বাঁধন ভাইকে কোথাও পাই না। একবার চিন্তা করি ওই শ্মশানটিতে যাব, এবং খুব ভয় করে, যে কারণে শ্মশানটিতে আর যাওয়ার সাহস করিনি। একবার চিন্তা করলাম নানাকে ডাক দিয়ে দুজনে মিলে শ্মশানটিতে যাব। আবার চিন্তা করলাম নানা ঘুমাচ্ছে, শরীর খারাপ, এই ভেবে আর ডাক দিলাম না। ফজরের আজানের সাথে সাথে দেখি বাঁধন ভাই ঘরে ঢুকছে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, কোথায় গেছিলেন? কোনো উত্তর দিলেন না, বরং বললেন, ভালো চাস তো চুপচাপ ঘুমিয়ে পড়। আমি আর ভাইকে কিছু জিজ্ঞেস করলাম না। ভেতরে ভেতরে ভয় কাজ করছিল। বাঁধন ভাইয়ের এমন অবস্থা দেখে বাসার সকলেই তার উপরে রেগেছিল। ঘটনার তৃতীয় দিন বাঁধন ভাই প্রতিদিন রাতে কোথায় যায় এটি দেখার জন্য আমি আজকে ঘুমাবো না বলে ঠিক করি। রাত 1টা বাজতে না বাজতেই দেখি বাঁধন ভাই বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে চলে গেল। আজকে আমি নিজের চোখে দেখব বাঁধন ভাই কোথায় যায়, এই জন্য আমি তার পিছু নিলাম। একটু পর টের পেলাম বাঁধন ভাই যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে এটি ওই শ্মশানের রাস্তা, এবং আমি তাকে পিছু ডাকলাম, বাঁধন ভাই কোথায় যাচ্ছ তুমি? ডাকে কোনো সাড়া দিল না। একবার চিন্তা করলাম সামনে গিয়ে তাকে আটকাবো, কিন্তু ভেতরে ভেতরে অনেকটা ভয় পাওয়ার কারণে সামনে যাওয়ার সাহস হলো না। একটু পরে দেখি বাঁধন ভাই শ্মশানটির ভেতরে ঢুকে গেল। রাতটি ছিল অমাবস্যার, কোথাও কোনো আলোর লেশ মাত্র নেই। আমার হাতে একটা কুপিবাতি ছিল এবং বাঁধন ভাই অন্ধকারের মধ্যেই হাঁটছিল। শ্মশানের ভেতরে ঢুকে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাঁধন ভাই ওই ভয়ানক তান্ত্রিকটির সামনে গিয়ে বসল। তান্ত্রিকটি আগুন জ্বালিয়ে মরা মানুষের খুলি, বিভিন্ন হাড় দিয়ে কিছু মন্ত্র পড়ছিল এবং বাঁধন ভাইকে মন্ত্র পড়ে ফুঁ দিচ্ছিল। একটু পর তান্ত্রিকটি বলল, এবার যা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর চোখ দিয়ে পানি পড়ছে। আমার সামনে আমার ভাইকে কালো জাদু করা হচ্ছে, দেখেও আমি চুপ করে দাঁড়িয়ে আছি। এইটা যে কতটা কষ্টের নিজের সাথে না ঘটলে বোঝা যাবে না। যাই হোক, ঘটনায় আসি। আমি দেখি বাঁধন ভাই শ্মশান থেকে বের হয়ে সোজা কবরস্থানের দিকে যাচ্ছে, হাতে একটা বড় কোদাল। আমি ভাইকে অনেকভাবে আটকাতে চেষ্টা করেছিলাম, কিন্তু ভাই আমার কোনো কথা শোনেনি। দেখি ভাই কবরস্থানের ভেতরে গিয়ে কবর খুঁড়তে লাগলো এবং মরা লাশের হাড়, মাথার খুলি কবরের ভেতর থেকে বের করতে লাগলো। ওই হাড় এবং মাথার খুলি তান্ত্রিকের কাছে নিয়ে গেল। কি
বিচ্ছিরি গন্ধ বের হচ্ছিল মাথার খুলিগুলো থেকে। এই সব কিছু আমি আর নিতে পারলাম না। এক দৌড় দিয়ে বাসায় চলে আসি এবং বাসার সবাইকে শুরু থেকে সব ঘটনা বলি। ফজর আজান দিলে ভাই আবার বাসায় ফেরে। সবাই তার বাসায় আসা দেখি। বাঁধন ভাইয়ের মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং বাঁধন ভাইয়ের সামনে গিয়ে তার মা কান্না করতে করতে বলল, বাবা, এটা তোর কি হয়ে গেল? বাঁধন ভাই কোনো সাড়া দিচ্ছিল না, চুপ করে একদিকে তাকিয়েছিল। চেহারার কি অবস্থা বানিয়েছিল, চোখগুলো ভেতরে ঢুকে গেছে, একদম চিকন হয়ে গেছে, মুখে হলদে ভাব। ছেলের এমন অবস্থা দেখে মায়ের মন কি আর ঠিক থাকে? বাঁধন ভাইয়ের এমন অবস্থা দেখে সকাল হতে না হতেই মসজিদের হুজুর নিয়ে আসা হলো। সেই হুজুরটি জিন পালত, এসব কাজে মোটামুটি পারদর্শী ছিল। বলছেন হুজুর, ওর অবস্থা খুবই খারাপ, আমি আমার জিনদের পাঠাচ্ছি ওই তান্ত্রিকদের জিনদের সাথে কথা বলতে। হুজুর চোখ বন্ধ করে সূরা পড়ছিলেন। চোখ খুলে হুজুর বললেন, দেখুন, ওকে খুব বাজেভাবে তান্ত্রিকটি কালো জাদু করেছে। ওই তান্ত্রিকের সাথে আমি পেরে উঠব না, অনেক শক্তি তার, আমাকে ক্ষমা করুন। এই বলে হুজুরটি চলে যান। পরিবারের মধ্যে নেমে আসে অশান্তি আর হাহাকার। কি করব আমরা ভেবে উঠতে পারছিলাম না কেউ। ওই দিন এভাবেই কেটে যায়, কারো গলা দিয়ে খাবার নামে না। ওই দিন রাতে আমি ভাইয়ের সাথে ঘুমোতে ভয় পাই, যেই কারণে আমি অন্য ঘরে থাকি। রাত 1টা বাজতেই দরজা খোলার আওয়াজ পেয়ে ভাইকে সবাই মিলে ধরি। আমরা 4 জন একসাথে ধরে রাখতে পারছিলাম না। ভাইয়ের শরীরে এতটা শক্তি, বাধ্য হয়ে শিকলের সাথে তাকে বেঁধে ফেলা হয়। বাঁধন ভাই অনেক জোরে জোরে চিৎকার করছিল শ্মশানে যাওয়ার জন্য এবং হাতের সামনে যা পাচ্ছিল তাই ছুঁড়ে মারছিল। একটি মায়ের জন্য তার ছেলের এমন অবস্থা দেখা কতটা কষ্টের, আমার মামি অর্থাৎ বাঁধন ভাইয়ের মাকে না দেখলে আপনারা তা বুঝতেন না। তিনি কান্না করতে করতে অজ্ঞান হয়ে যান। পরের দিন আমার নানা এক কবিরাজের খোঁজ পান। দেরি না করে বাঁধন ভাইকে শিকল দিয়ে বেঁধে কবিরাজের কাছে যাই সবাই। কবিরাজটি প্রায় 40 বছর ধরে কবিরাজি করছেন। 7টি জিন সবসময় তার সাথেই থাকে। বাঁধন ভাইয়ের মা কান্নারত অবস্থায় কবিরাজটিকে বললেন, বাবা, আমার ছেলেটাকে বাঁচান, ওর কিছু হলে আমি শেষ হয়ে যাব। পরে কবিরাজকে সব ঘটনা খুলে বলা হয়। সব শুনে কবিরাজ বলেন, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, এ জাদু কাটানো কঠিন, তবে আমি আমার নিজের পুরো শক্তি ব্যয় করে ওই তান্ত্রিকের সাথে লড়ব। তোদের সব থেকে বড় ভুল ছিল শ্মশানে যাওয়া এবং শ্মশানে গিয়ে ওই বাচ্চা মেয়েটাকে কোলে নেয়া। আসলে ওই তান্ত্রিকটি জানত যে বাঁধনের ছোট বাচ্চাদের প্রতি একটা অদ্ভুত মায়া কাজ করে। তান্ত্রিকটির মৃত মানুষের দেহের হাড্ডি এবং খুলি লাগত তার কালো জাদু করার জন্য। যেহেতু কবরস্থান পবিত্র জায়গা, তাই তান্ত্রিক বা তার জিনগুলো কবরস্থানে যেতে পারত না। এই কারণে সে বাঁধনকে বশে আনে এবং মরা মানুষের হাড্ডি ও মাথার খুলি আনতে বাঁধনকে কবরস্থানে পাঠায়। তার কাজ শেষ হলে বাঁধনকে মেরে ফেলত। আমার কাছে যেহেতু নিয়ে এসেছিস, কিছু একটা ব্যবস্থা আমি করব, আমি একটি যজ্ঞ করব। এখানে আমার কিছু উপকরণ লাগবে, যেমন কালো একটি পাঠা, 7 ঘাটের পানি, ওই শ্মশানের মানুষ পোড়া ছাই, সম্পূর্ণ কালো একটি মোরগের রক্ত, এগুলো হলেই হবে। বাঁধন ভাইয়ের মা বলল, এগুলো করলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? কবিরাজ বললেন, সুস্থ হবে কিনা তা বলতে পারবো না, তবে আশা করি ভালো একটা কিছু হবে। পরের দিন সব উপকরণ নিয়ে বাঁধন ভাইকে নিয়ে আমরা কবিরাজের কাছে যাই। সে যজ্ঞ আরম্ভ করে। একটু পর আমরা খেয়াল করে দেখলাম পুরো ঘরটা ভয়ানকভাবে কাঁপছে। কবিরাজ বললেন, কেউ ভয় পাবেন না, আমি এখন বাঁধনের ভেতর আমার পোষা জিনকে প্রবেশ করাবো। একটু পর বাঁধন ভাইয়ের শরীর থরথর করে কাঁপতে থাকে। মোটা কণ্ঠে তিনি হুজুরকে বলেন, আমি এসে গেছি। কবিরাজ জিনটিকে বলেন, ওই তান্ত্রিকের জিনদের সাথে কথা বলো এবং কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো তা জেনে আসো। একটু পর আবার মোটা কণ্ঠে বলে উঠল, হুজুর, আমি এসেছি। কবিরাজ বললেন, কি খবর এনেছো বলো। বাঁধন ভাইয়ের ওপরে থাকা জিনটি বলল, তান্ত্রিকটি অনেক শক্তিশালী, আমি ওদের শক্তির সাথে পেরে উঠব না। এই বলে জিনটি বাঁধন ভাইয়ের শরীর থেকে চলে গেল। বাঁধন ভাইয়ের মা কান্নায় ভেঙে পড়েন। কবিরাজকে বলেন, আমার ছেলেটাকে যেভাবেই হোক বাঁচান, যা লাগে আপনাকে দেব। কবিরাজ সিদ্ধান্ত নেন তান্ত্রিকের একটি জিন সে তার নিজের বশে আনবে এবং এর জন্য প্রয়োজন হবে মায়ের তাজা রক্ত। বাঁধন ভাইয়ের মা তার হাত কেটে রক্ত কবিরাজকে দেন এবং কবিরাজ সেই রক্ত দিয়ে বাঁধন ভাইয়ের কপালে কিছু একটা লেখেন। কিছুক্ষণ পর কবিরাজ মন্ত্র পড়তে থাকলেন এবং আগুনে ফু দিতেই আগুন অনেক ওপরে উঠে যাচ্ছিল। একটু পরেই বাঁধন ভাইয়ের উপর তান্ত্রিকের জিন চলে আসে। কবিরাজ তান্ত্রিকটির জিনকে বলল, এখন বল
কিভাবে এই কালো জাদু কাটবে। জিনটি কবিরাজকে বলে, তোকে তান্ত্রিকের সবগুলো জিন নিজের বশে আনতে হবে, আর ওই জিনদের দিয়ে তান্ত্রিককে হত্যা করাতে হবে। কবিরাজ এবার নিজের সব শক্তি দিয়ে যজ্ঞের মাধ্যমে তান্ত্রিকের 10টা জিন, তার মধ্যে 9টাকেই নিজের বশে আনতে পারেন। একটিকে বশে আনতে ব্যর্থ হন। একটি জিন আর ওইভাবে কিছু করতে পারবে না ভেবে কবিরাজ সব জিনকে পাঠিয়ে দেন তান্ত্রিককে মারার জন্য, এবং জিনগুলো তান্ত্রিককে মারতে সফল হয়। সাথে সাথে বাঁধন ভাই অজ্ঞান হয়ে যায়, এবং তান্ত্রিকের ওই জিন তান্ত্রিককে মারার আগে কিছু একটা প্রতিজ্ঞা করে। কি প্রতিজ্ঞা করেছিল সেটা বলেনি। তারপর থেকে বাঁধন ভাই স্বাভাবিক আচরণ শুরু করে। কয়েক মাস যাওয়ার পর বাঁধন ভাই টের পায় তার ঘাড়ে যেখানে মেয়েটির, অর্থাৎ এই বাচ্চা মেয়েটির লালা পড়েছিল, ওই জায়গাটি পচতে আরম্ভ করেছে। অনেক ডাক্তার দেখালেও তার এই জায়গার ক্ষত ঠিক হয় না। একদিন রাতে বাঁধন ভাইয়ের খিঁচুনি ওঠে। আমরা সবাই মিলে তাকে ধরে অ্যাম্বুলেন্সে ওঠাই এবং রওনা দেই ঢাকার কোনো ভালো হাসপাতালে। অ্যাম্বুলেন্স চালু করা হলো। গ্রাম ছাড়াইনি তখনও। রাত তখন 12টার মতো বাজে। হঠাৎ করে চালক লক্ষ্য করলো অ্যাম্বুলেন্স অনেক ভারী লাগছে। অ্যাম্বুলেন্সের স্পিড তখন 70-80-র কাছাকাছি। অ্যাম্বুলেন্সের ছাদে কিছু একটা পড়ছে কিনা এটা দেখার জন্য চালক ব্রেক চাপলে দেখে অ্যাম্বুলেন্সটির ব্রেক হচ্ছে না, আর স্পিড আরো বেড়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সটির ছাদে জোরে জোরে কিছু যেন আওয়াজ করছে। বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয়। আমাদের বুঝতে বাকি রইল না আমাদের সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। একটু পর সব ঠিক হয়ে যায়, এবং 7 বাজ না ভেবে ভাইকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ভাইকে মৃত ঘোষণা করেন। এটাই হয়তো প্রতিজ্ঞা যেটা তান্ত্রিকের একটি জিন তাকে করিয়েছিল। আজ বোধহয় জিনটি তার প্রতিজ্ঞা সম্পূর্ণ করল। একটি মাত্র ছেলের এই অস্বাভাবিক মৃত্যুটিকেও মেনে নিতে পারেনি। তার মা পুরো পাথর হয়ে যায়। এখন সে মানসিক রোগী। ডাক্তার দেখানো হচ্ছে, একটু ভালোর দিকে। এই ঘটনাটি এখনো আমাকে ভীষণভাবে কাঁদায়। প্রায় আমি ভাইকে স্বপ্নে দেখি। আগেকার স্মৃতিগুলো মনে পড়লে নিজেকে আর ধরে রাখতে পারি না। দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, ওপারে যেন তিনি ভালো থাকেন, তার মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এর আগে আমি 2টা ঘটনা পাঠিয়েছি, যদিও সিলেক্টেড হয়নি। আশা করি এই ঘটনাটি ভালো লাগবে। আমি নিজেও শিওর না আসলে আপনার ঘটনা সিলেক্টেড হয়েছে কিনা। আপনি বলেছেন যে ঘটনাটি সিলেক্টেড হলে আপনাকে জানানো হবে ইনশাল্লাহ। তবে একটা কথা বলি যে ঘটনা সিলেক্টেড হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের সব এপিসোডগুলো শুনতে হবে, কারণ ম্যাক্সিমাম সময় আমরা ইমেল করলেও দেখি আপনারা ইমেলের রেসপন্স করছেন না, বা ইমেলটা তো খেয়াল করেন না, বা ফোন করলে আপনাদের অনেক সময় ফোনে পাওয়া যায় না। কিন্তু আপনারা যদি একটু নিজেরা খেয়াল করে প্রত্যেকদিন এপিসোডগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন কবে কার এপিসোড যাচ্ছে বা কবে কার স্টোরি যাচ্ছে। আমি আশা করব যে আপনারা সেটা খেয়াল রাখবেন। এই বলে আমি আজকের এই ঘটনাটি শেষ করছি। আমরা